কিভাবে শুরু করা যায় আর কিভাবে শেষ করা যায়, ঠিক যে মুহূর্তে মোহনবাগান গোলটা কনসিড করলো আমি ঠিক তখন থেকেই ভাবছি। আমার অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে হয়তো সবথেকে বেশি কথা বলতাম যদি ওই গোলটা না হতো, তাহলে লিস্টন কোলাসোর এই অসাধারণ গোলটা নিয়ে। তাহলে কথা বলতাম যে ওয়েন কোয়েল তার একজন ক্রিয়েটিভ প্লেমেকার না থাকার ফলে কিভাবে তিনি মাঝ মাঠে বারবার আটকে যাচ্ছিলেন। কথা বলার পয়েন্ট হতে পারতো যে কিভাবে সের্জিও লোবেরা আজকে দু একটা বদল এনে তিনি কম্বিনেশন চেঞ্জ করে এবং বারবার করে অ্যাটাকিং ফুটবলের মাধ্যমেই তিনি জামশেদপুরকে বেঁধে রাখলেন এবং জামশেদপুরের মাঠ থেকে 3 পয়েন্ট তুলে আনলেন। আজকে কথা হতে পারতো যে যে চারটে রাউন্ডের ম্যাচকে আমি বারবার ভাইটাল বলে এসেছি, যে চারটে ম্যাচ কোথাও চ্যাম্পিয়নশিপের ভাগ্য তৈরি করে দেওয়ার একটা রাস্তাকে স্মুথ করে দিতে পারে বা কঠিন করে দিতে পারে, সেই চারটে ম্যাচের 3 নম্বর ম্যাচে এসে মোহনবাগান কামব্যাক করলো। কিন্তু এই প্রত্যেকটা জিনিস মিথ্যে হয়ে গেল যখন 4 মিনিট এক্সট্রা টাইমের খেলা চলছে এবং সেখানে মোহনবাগান একটা গোল কনসিড করে গেল। এবং গোলদাতাকে না একজন বাঙালি প্লেয়ার ঋত্বিক দাস আবারও বহু বছরের পর এরকম একটা গোল সে মোহনবাগানের বিরুদ্ধে করলো। আবার না হয়ে যায় সেই উলাটপুরাণ যে ঋত্বিক দাসের গোলে জামশেদপুরের কাছে মোহনবাগানের লিগ জয়ের স্বপ্ন ধাক্কা খেলো। আমি জানি না অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন মোহনবাগানের ভাগ্যে কী লেখা থাকবে, কিন্তু আজকে এমন কিছু ভাইটাল পয়েন্ট রেজ করতে হবে যেইগুলো নিয়ে আমার মনে হয় যে প্রত্যেকের ভাবার সময়টা এসেছে। যদি এই সিজনেও না হয় তাহলে পরের সিজনে ডেফিনেটলি সেগুলো নিয়ে ভাবতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে যে ম্যাচের পজিটিভ পয়েন্ট বলে দিয়ে শেষ করে দিই, কারণ নেগেটিভ পয়েন্টের লিস্ট করতে শুরু করলে তা শেষ হওয়ার নয়। অনেকেই সেইগুলোতে এগ্রি করবে, কেউ কেউ আরও এক্সট্রা অ্যাড করে দেবে, কেউ হয়তো ডিসএগ্রি করতেই পারে। পজিটিভ পয়েন্টস যদি বলি তাহলে যেটা বললাম যে সের্জিও লোবেরা তিনি আজকে বেশ কিছু পরিবর্তন করেছিলেন, যেটা ওয়েন কোয়েলের যে প্ল্যানিং ছিল মোহনবাগানকে নিয়ে সেখানে কিছুটা ঘাটতি থেকে গেছিলো। কারণ তিনি মনে করেছিলেন যে হয়তো শুরু থেকে পেত্রাতস খেলবে, পেত্রাতস আননেসেসারি বল হোল্ড করবে এবং সেই ক্ষেত্রে তিনি মাঝমাঠকে অনেক বেশি করে কম্প্যাক্ট রাখতে পারবেন। দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার ওয়েন কোয়েল স্টার্ট করিয়েছিলেন, কিন্তু তার এই যে প্রাইমারি স্ট্র্যাটেজি সেটা ফেল হয়ে গেল, কারণ দুদিকে মনভীর এবং লিস্টন স্টার্ট করলো এবং নাম্বার 10-এর রোলটাতে রবসন রবিনো স্টার্ট করলো। এই একটা জায়গাতে সের্জিও লোবেরা কিন্তু চালে ভুল করেননি এবং তার চালটা যথেষ্ট পরিমাণে ক্লিক করেছে। ফার্স্ট হাফে মোহনবাগান লিড নিয়েছিল। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে লিস্টন কোলাসোকে তার ন্যাচারাল পজিশনে ছেড়ে দেওয়া। যে গোলটা করেছে সেটা একটা বিশ্বমানের গোল, অবশ্যই সেটা একটা ক্লাসিক গোল করেছে, অনেক দিন মনে রাখার মতো একটা গোল করেছে। আমি যদি গোলটাকে একটা পাশে সরিয়ে রাখি আর যদি তার আজকে পজিশন ওয়াইজ পারফরমেন্সের কথা বলি, তাহলে ডেফিনেটলি এটা বলতে হবে যে যে জায়গা থেকেও গোলটা ফিনিশ করেছে, যে জায়গা থেকে গোলটা ফিনিশ না মানে যে জায়গা থেকে অপারেট করেছে, যে জায়গা থেকে বারবার করেও চান্স ক্রিয়েট করেছে, বক্সের মধ্যে বল বাড়িয়েছে এবং অবশ্যই রবসন রবিনোর সাথে যে কম্বিনেশন ওর দেখা গেছে সেটা কিন্তু আজকে ম্যাচের একটা পজিটিভ পয়েন্ট ছিল। ম্যাচের পজিটিভ পয়েন্ট অবশ্যই শুরুর দিকে মনভীর সিং ছিল। ম্যাচের পজিটিভ পয়েন্ট ডেফিনেটলি আপুইয়া যে পারফরমেন্স দিয়েছে মাঝ মাঠে, যেভাবে ব্লক করেছে, স্ন্যাচ করেছে, বল ডিস্ট্রিবিউট করেছে, তাকে নিয়ে কথা হতে পারতো থাবাকে নিয়ে কথা হতে পারতো, মোহনবাগানের সেন্টার ব্যাক ডুয়োকে নিয়ে, ইভেন ভিসেল কাইত যে ধরনের সেভগুলো করেছে আজকে কথা হতে পারতো তাদের নিয়ে। কিন্তু কথা হলো না, কথা হওয়ার মতো জায়গা নেই, কারণ ম্যাচের একটা ভাইটাল টাইমের পর থেকে সের্জিও লোবেরা যে ধরনের ডিসিশনস নিতে স্টার্ট করলেন, যে ধরনের তিনি ট্যাকটিক্যাল পরিবর্তন করার রাস্তাতে না গিয়ে তিনি একদম তার ব্রেন সেটের চেঞ্জগুলো করতে শুরু করলেন, সেখান থেকে মনে হলো যে তিনি অলরেডি না এই ম্যাচে কি করবেন 90 মিনিট জুড়ে তিনি ঠিক করে এসেছেন। তার একটা হয়তো কপি বুক রয়েছে, সেই কপি বুকে তিনি পুরোটা লিখে এনেছেন, তিনি তার বাইরে কিচ্ছু করবেন না। কি করলেন না, নাম্বার 1 তিনি রবসন রবিনোকে তুললেন, লাইক ফর লাইক একটা রিপ্লেসমেন্ট, তিনি পেত্রাতসকে নিয়ে এলেন, যেটা আমার মনে হয় যে খুব একটা কিন্তু প্রয়োজন ছিল না। রবসন রবিনো যে ফুটবলটা খেলছিল তাকে মাঠের মধ্যে রাখা দরকার ছিল এবং আপফ্রন্টে সে যেভাবে চান্সগুলো ক্রিয়েট করছিল, যেভাবে স্টিফেন এজে, প্রতীক চৌধুরী, প্রণয় হালদার প্রত্যেককে ব্যস্ত রাখছিল শুরুর দিকে এবং পরবর্তী সময়ে বাকিদেরও, সেটা কিন্তু কার্যকরী হচ্ছিল। আননেসেসারি দিমিত্রিয়স পেত্রাতস নেমেছে, বেকার কিছু টাইমে বল হোল্ড করেছে,
যে ওপেন চান্স মিস করেছে তার জন্য তোমরা তাকে কি ধরনের বিশেষণে ভূষিত করবে সেটা তোমাদের ব্যাপার। আমি সেটা নিয়ে কথা বলতে চাই না, কারণ সেটা আজকে শুধুমাত্র ভাইটাল একটা মিস হয়ে যায়নি, সেটা খুব কস্টলি মিস হয়ে গেল সিজনের জন্য। এবং তারপর মনভীর একটা সময় অবধি খুব ভালো ফুটবল খেলেছে, কিন্তু একটা টাইমের পর তার কিন্তু ওই ট্র্যাক ব্যাকটা হচ্ছিল না। যতটা তার ডিফেন্সকে সাপোর্ট করা দরকার সেই ডিফেন্সকে সে সাপোর্ট করতে পারছিল না। অনেক আগে মনভীরকে কিন্তু তুলে নেওয়া দরকার ছিল, অনেক আগে সাহাল আব্দুল সামাদ, কিয়ার নাসিরি তাদের মতো কাউকে কিন্তু ইউজ করা দরকার ছিল। স্পেশালি আমি বলবো কিয়ার নাসিরির কথা, তাকে কিন্তু ইউজ করা দরকার ছিল। ইভেন ইভেন অময় রানাওয়াড়ে কেন তাকে ইউজ করা হলো না, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাবে। যে জায়গা থেকে ঋত্বিক গোলটা করেছে কমপ্লিটলি কিন্তু ওটা রাইট ব্যাকের একটা ফেলিওর, এবং রাইট ব্যাক যদি তোমার লেফট উইঙ্গারকে মার্ক করতে না পারে, যদি তাকে গার্ড করতে না পারে, যদি তার পজিশনকে বটল করতে না পারে, তো ডেফিনেটলি একজন উইঙ্গার উঠে আসবে, সে ফাঁকা একটা জোন নেবে এবং সেখান থেকে গোলটা সে স্কোর করবে। সেটাই কিন্তু ঋত্বিক করেছে। ঋত্বিক এর আগে এরকম জায়গা থেকে বহু গোল করেছে, তার নেচারটা সের্জিও লোবেরার হয়তো জানা ছিল, হয়তো তিনি ভুলে গেছিলেন, এবং সেই জায়গাতে তাকে পুরোপুরি আনমার্ক তিনি ছেড়ে দিয়েছিলেন। এবং এর বাইরেও আমার যেটা পার্সোনালি মনে হয় যে যেটা সের্জিও লোবেরার এগেনস্টে সব থেকে বেশি পরিমাণে গেল, যে এই জামশেদপুর টিমটা কিন্তু এই সিজনে যত গোল করেছে তার বেশিরভাগটাই বা অলমোস্ট পুরোটাই কিন্তু সেকেন্ড হাফে, এবং ম্যাচের শেষ মুহূর্তে তাদের গোল সংখ্যা কিন্তু অনেক বেশি। একটা ছোট্ট এক্সাম্পল দিই, ইস্টবেঙ্গল ম্যাচটা 1-1 চলছিল, 87 মিনিটে কিন্তু রেই তাসিকাওয়া গোল করে। সেটা একটা ক্রিয়েটিভ জায়গা থেকে গোলটা ছিল, এটা কিন্তু একটা ক্রস থেকে হয়েছে। তো একদম শেষ মুহূর্তে অপোনেন্টের হার্ট ব্রেক করে দেওয়ার মতো সিচুয়েশন জামশেদপুর বারবার ক্রিয়েট করেছে। সেই জায়গাটাতে সের্জিও লোবেরা তিনি সাবধানী না হয়ে, তিনি ডিফেন্সকে লক না করে, তিনি ওই জায়গাতে ডিফেন্সে অনেক বেশি জ্যাম্প্যাক্ট ফুটবল না খেলে তিনি হাই লাইনটা কন্টিনিউয়াসলি চালিয়ে গেলেন। তিনি চেষ্টা করলেন যে হাই লাইন ফুটবল খেলবেন, উল্টো দিকের টিমটাকে তিনি অনেক বেশি ডিফেন্সিভলি আটকে রাখবেন, কিন্তু ন্যাচারালি হওয়ার নয়। যে টিমটা 1-0 গোলে অলরেডি হেরে রয়েছে, সেই টিমটা যদি 2-0 গোলেও হারে তাদের কিছু যায় আসবে না, কিন্তু তারা চেষ্টা করবে যে ওই 2-0 গোলে আমি হারতে পারি, এই মেন্টালিটিটাকে পুরোপুরি ছুঁড়ে রেখে তারা অল আউট অ্যাটাকে উঠে আসবে, প্রত্যেকটা প্লেয়ারকে তুলে দেবে এবং তারা এক এক করবে। এই কারণে আমরা বারবার দেখছিলাম বক্সের ধারে কাছে স্টিফেন এজে ঘুরে বেড়াচ্ছে। সো এই জায়গাগুলো আমার পার্সোনালি মনে হয় যে পুরোপুরি নেগেটিভ জায়গা তৈরি হয়েছে। এবার যদি আসি যে আপাতত মোহনবাগানের মাথা ব্যথার কারণ কী কী, একদিকে অবশ্যই সের্জিও লোবেরা, তিনি এমনভাবে শুরু করেছিলেন, সেখান থেকে এতটা তিনি পিছিয়ে গেছেন, এতটা তিনি ধাক্কা খেয়েছেন যে কিভাবে এখান থেকে কামব্যাক করবেন, কোন প্লেয়ারকে কিভাবে ইউজ করে, কোন স্ট্র্যাটেজি মেনটেন করে তিনি কামব্যাক করবেন, সিরিয়াসলি বুঝতে পারছেন না। তিনি তার সিস্টেমের বাইরে কোনোভাবে অন্যরকম প্ল্যান আপাতত খাটাতে পারছেন না। এর সাথে যোগ হয়েছে কিছু প্লেয়ারের আননেসেসারি বাজে ফুটবল। এক, জেমি ম্যাকলারেন সহজতম প্রতিপক্ষ না পেলে তার গোলের খরা চলছেই, ভালো বল বাড়ালেও না তো গোল করতে পারছে, না তো পজিশনে গিয়ে দাঁড়াতে পারছে। একটা সময়ে দেখলাম যে একটা গোল তো মিস করলো, রবসনকে হাত ধরে তুললো, কিন্তু হয়তো রবসনের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না, যেভাবে রবসনের হাতটাকে সে পুরো ছুঁড়ে দেখিয়ে দিল নিজের অ্যাঙ্গারটা বা নিজের ফ্রাস্ট্রেশনটা, সেটাতেই প্রমাণ করে যে কোথাও ড্রেসিং রুমের যে পরিস্থিতি মোহনবাগানে ঠিক আছে। তো দিমিত্রাস পেত্রাতাস, আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে জামশেদপুর ম্যাচ শেষ হলে আমি তাকে নিয়ে কথা বলতে পারবো। আমার মনে হয় যে বলা দরকার এবার, যেভাবে চান্স মিস করেছে, যেভাবে কোথাও আমি 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 সব শো করার আবারও চেষ্টা করেছে ওই অল্প সময়ের মধ্যে। থ্যাংক গড কি আজকে ওকে শুরু থেকে ইউজ করা হয়নি, কিন্তু যতটুকু সময় পেয়েছে ততটুকু সময়ের মধ্যে আমি 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 এই যে জিনিসটা শো করতে চেয়েছে, এটা কিন্তু মোহনবাগানের এগেনস্টে যাচ্ছে। পেত্রাতস একটা সময় সত্যি মোহনবাগানকে দিয়েছে, বাট লাস্ট সিজন এবং এই সিজন পেত্রাতস ইজ জিরো। ওকে এরপর যদি বয়ে নিয়ে যাওয়া হয় তাহলে বুঝতে হবে যে ওর কোথাও একটা অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। হি ইজ নট অ্যাট অল প্লেয়িং ফর মোহনবাগান, নট অ্যাট অল। এবং এরবারে অবশ্যই জেসন কামিংস, না তো তাকে ঠিক করে সুযোগ দেওয়া হচ্ছে, না তো সুযোগ পেলে কিছু করতে পারছে, না ভালো শট নিতে পারছে, না ভালো চান্স ক্রিয়েট করতে পারছে। আমার মনে হয় যে কোথাও সের্জিও লোবেরা তিনি এবার অন্ততপক্ষে একটু ঠান্ডা মাথায় প্ল্যান করুন, কারণ পাঞ্জাব ম্যাচটা হয়ে যাওয়ার পর
তার সামনে কিছু বেশ ইজি অপোনেন্ট আসবে, যে ইজি অপোনেন্টদের এগেনস্টে তাকে কিন্তু পয়েন্টগুলো তুলে 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 যেতে হবে, তাতে বাকিরা কি করছে তাকে ভুলে গেলেও চলবে, প্রবলেম নেই। কিন্তু পাঞ্জাব ম্যাচের পর থেকে তিনি যদি এই ধরনের ভুল করেন, আর যদি দেখা যায় যে স্ট্রাগলিং টিম মানে ওড়িশা, ইন্টারকাশি, এই টিমগুলো যদি তাকে বেগ দিয়ে চলে যায়, তাহলে কিন্তু লব এরা বা তিনি একজন মাস্টার ক্লাস কোচ, তাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই। তার কোয়ালিটি নিয়ে, তার হিস্ট্রি নিয়ে, তার সাকসেস নিয়ে আমাদের প্রশ্ন তোলার মতো সিরিয়াসলি কোনো রকম ধৃষ্টতা নেই। কিন্তু তিনি যদি এই ধরনের পুয়ার পারফরমেন্স শো করেন এরকম একটা টিমকে নিয়ে, এক্সাম্পল হিসেবে বলি যে আজকে মোহনবাগানের যে স্টার্টিং ইলেভেনটা ছিল, সেই স্টার্টিং ইলেভেনে 4জন বিদেশি প্লেয়ারকে যদি আমি একটা সাইডে সরিয়ে রাখি, তাদের কোয়ালিটি ঠিক আছে সেটা আমি সাইডে রাখছি, বাকি যে 7টা ইন্ডিয়ান প্লেয়ার স্টার্ট করেছিল তার মধ্যে টেকচাম অভিষেক সিংকে বাদ দিলে, মানে অভিমিতেইকে বাদ দিলে, বাকি 6জন প্লেয়ার ভিশাল, শুভাশিস, আপুইয়া, থাপা, লিস্টন, মনভীর, প্রত্যেকের কিন্তু আইএসএল এ 100+ ম্যাচের এক্সপিরিয়েন্স রয়েছে। বেঞ্চে থাকা প্লেয়ারদের মধ্যে আমায় রানাওয়াড়ে, সাহাল আব্দুল সামাদ, তাদেরও কিন্তু 100 বা 100-র কাছাকাছি বা 100+ ম্যাচের এক্সপিরিয়েন্স রয়েছে। তো এইরকম একটা এক্সপিরিয়েন্স টিম, এরকম একটা ব্যালেন্সড টিম, এরকম একটা স্ট্রং টিমকে নিয়েও যদি সের্জিও অলিভেরা সাকসেস না পান, তাহলে তাকে রিটায়ার হয়ে যাওয়া বা অলমোস্ট রিটায়ার করতে যাওয়া ওই আহমেদ জাহু, মুর্তাদা ফল, হুগো বুমো, এদেরকেই নিয়ে আসতে হবে। এদেরকে নিয়ে এসেই তাকে একটা বৃদ্ধাশ্রম খুলে পারফরমেন্সের রাস্তা বা সাকসেসের রাস্তা খুঁজতে হবে। আদারওয়াইজ মোহনবাগানের ভাগ্যে কি রয়েছে, মোহনবাগান কতটা কি করতে পারবে, সেই নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন থেকে যাবে। মর্নিং শোজ দ্য ডে, সেটা কিন্তু মোহনবাগান প্লেয়াররা শো করতে পেরেছিল, কিন্তু দিনে গরম এত বেড়ে গেছে যে আপাতত প্লেয়াররা কিন্তু হাঁসফাঁস অবস্থায় আটকে গেছে। এখান থেকে বের করার রাস্তা কোচের হাতেই রয়েছে, তিনিই একমাত্র পারেন। তাকেই কিন্তু কোথাও একটা ফর্মুলা বার করতে হবে যে মোহনবাগান এখান থেকে কীভাবে বেরিয়ে আসবে। কারণ এমন একটা সিচুয়েশনে পৌঁছে গেছে, আমি একটা ছোট্ট আর একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে যে মোহনবাগান যে পয়েন্টে রয়েছে, সেই পয়েন্টের ট্যালিতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সাথে 3 পয়েন্টের গ্যাপ। তো ইস্টবেঙ্গল ধরে নাও পরের ম্যাচটা জিতলো, মোহনবাগান ইস্টবেঙ্গল সমান পয়েন্ট হয়ে যাবে। অথচ 4 ম্যাচ শেষ হওয়ার পর মোহনবাগানের ইস্টবেঙ্গলের পয়েন্টের ডিফারেন্স ছিল 5। তো বুঝতে পারছো যে একটা টিম তারা 5 পয়েন্টের ডিফারেন্সে ছিল, সেই টিম আস্তে আস্তে কমপ্লিট করতে করতে একসাথে সেম পয়েন্টে এসে দাঁড়িয়েই যাবে। তো এখানেই বুঝতে পারা যায় যে এত ভালো একটা টিমকে নিয়ে, এত স্ট্রং একটা টিমকে নিয়ে সের্জিও অলিভেরা তিনি কিন্তু শক্ত প্রতিপক্ষের সামনে খাবি খাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আসার রাস্তা তিনি কিভাবে দেখতে পান বা কিভাবে খুঁজে বার করে আনতে পারেন তার প্লেয়ারদেরকে দিয়ে, সেটাই হবে দেখার বিষয়। বাকি এবার তোমাদের যা কিছু মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকো। আমি আমার যা কিছু বলার ছিল আজকের এই ম্যাচ থেকে এই ভিডিওতে অবশ্যই বললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।